সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির সপ্তদশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পিরোজপুর মহকুমার পুলিশ প্রধান ফয়জুর রহমান সাহেবের মন আজ অত্যন্ত ভালো। মন ভালো থাকার অস্বাভাবিক ঘটনার জন্যে তিনি খানিকটা লজ্জিত বোধ করছেন। দেশ ডুবে গেছে ভয়াবহ অনিশ্চয়তায়, এখন চরম দুঃসময়। এই অবস্থায় কোনো সুস্থ মানুষের মন ভালো থাকতে পারে না। তাহলে তিনি কি মানসিকভাবে খানিকটা অসুস্থ? তিনি মানসিকভাবে খানিকটা অসুস্থ, এই ধারণা তাকে কিছুক্ষণ পীড়িত করল। সেই কিছুক্ষণ তিনি এক মনে সূরা আর রহমান পড়লেন। একটু পর পর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। আহারে, কি সুন্দর আয়াত! তিনি বসে আছেন নামাজের পাটিতে। ফজরের নামাজ পড়া হয়েছে। নামাজের পাটি ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। ফজরের নামাজ তার নিয়মিত কখনো পড়া হয় না। অনেক রাতে ঘুমোতে যান বলে সকালে ঘুম ভাঙে না। আজ অসম্ভব সুন্দর স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। স্বপ্নে তিনি বিরাট এক বরযাত্রী দল নিয়ে যাচ্ছেন। দলের সঙ্গে নানান ধরনের বাদ্যবাজনার লোক আছে, তারা বাদ্যবাজনা করছে। বিয়েটা কার তা স্বপ্নে বুঝতে পারছেন না, তবে তার অতি ঘনিষ্ঠ কোনো একজনের, এ বিষয়ে তিনি নিশ্চিত। স্বপ্নের মধ্যে মনে হলো সম্ভবত তার বড় মেয়ে শেফুর বিয়ে হচ্ছে। কিন্তু মেয়ের বিয়েতে তো বরযাত্রী যায় না। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা জানার জন্যে তিনি মনের ভেতর অস্থিরতা বোধ করলেন। এই অস্থিরতাতেই ঘুম ভাঙল। তিনি টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন ভোর 4:25। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হবে। তিনি নিঃশব্দে বিছানা থেকে নামলেন। অজু করে আজানের অপেক্ষা করতে করতে হঠাৎ অনুভব করলেন তিনি সুখী একজন মানুষ, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখী পরিতৃপ্ত একজন। আল্লাহ পাক তার প্রতি অসীম দয়া করেছেন। তিনি 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। অতি বিনয়ের সঙ্গে বললেন, পরম করুণাময়, আমাকে তুমি অনেক করুণা করেছ, আমি তার শুকরানা আদায় করি। দেশের আজ চরম দুঃসময়। আমার ছেলেমেয়েরা কেউ আমার পাশে ছিল না। 3 জন ছিল ঢাকায়, 1 জন কুমিল্লায়। তাদের তুমি নিরাপদে আমার কাছে এনে দিয়েছ। আল্লাহ, আমি তোমার শুকর গুজার করি। তার আরও কিছুক্ষণ নামাজের পাটিতেই বসে থাকার ইচ্ছা ছিল। সেটা সম্ভব হলো না, কারণ তার অতি আদরের পোষা হরিণ ইরা লাফ দিয়ে বারান্দায় উঠে নানানভাবে তাকে যন্ত্রণা করতে লাগলো। শিঙের গুঁতা, শার্ট কামড়ে ধরে পেছন দিকে টানার মতো কর্মকাণ্ড চলতে লাগলো। বাধ্য হয়ে তিনি হরিণের সঙ্গে গল্প শুরু করলেন। যখন আশেপাশে কেউ থাকে না, তখন তিনি গলা নিচু করে হরিণের সঙ্গে গল্প করেন। আড়াল থেকে হরিণের সঙ্গে তার কথোপকথন শুনলে যে কেউ ভাববে তিনি তার 6 ছেলেমেয়ের যে কোনো একজনের সঙ্গে গল্প করছেন। কিরে, তুই চাস কি? শার্ট ছেঁড়ার মতলব করছিস? ফোঁস করছিস কেন? তুই কি সাপ যে ফোঁস করবি? শান্ত হয়ে বস আমার পাশে। গলা লম্বা কর, গলা চুলকে দেব। খবরদার, চাটাচাটি করবি না, অজু ভেঙে যাবে। হরিণের সঙ্গে গল্পগুজব শেষ করে তিনি খুরপি হাতে বাগানের কাজ করতে গেলেন। হরিণ ইরা তার সঙ্গে গেল। বাগানে নানান ধরনের শীতের সবজি তিনি লাগিয়েছেন। তাদের পেছনে যত্ন কম করা হয় না, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অল্প কিছু টমেটো এবং কিছু ঢেঁড়স হয়েছে। তিনি কয়েকটা টমেটো ছেড়ে হরিণকে খেতে দিলেন। হরিণ খাচ্ছে না। তাকে মনে হয় খেলার নেশায় পেয়েছে। সে নানান ভঙ্গিমায় লাফঝাঁপ করছে। ভোর হয়েছে। ঘুম ভেঙে সবাই একে একে উঠতে শুরু করেছে। তিনি লক্ষ্য করলেন তার বড় ছেলে বাচ্চু টুথব্রাশ নিয়ে দাঁত ঘষতে ঘষতে বারান্দার এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। ছেলেটার এই অদ্ভুত স্বভাব, সব সময় হাঁটাহাঁটি। সে কি কোনো চিন্তার মধ্যে থাকে? তার এই পুত্রের জন্ম এবং ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স চার্লসের জন্ম একই সময়ে একই দিনে। নিশ্চয়ই শুভক্ষণ।
প্রিন্স চার্লসের জীবন এবং তার পুত্রের জীবন মিলিয়ে দেখতে হবে। ছেলেকে এখন আর দেখা যাচ্ছে না। সে বাবাকে দেখে আড়ালে চলে গেছে। তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। কোনো এক অজানা কারণে তার সব পুত্রকন্যাই তাকে অসম্ভব ভয় পায়। ছেলে মেয়েদের সঙ্গে তার সহজ স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়নি। ষোড়শ বর্ষেতু পুত্র মিত্র বদাচারেত। তার পুত্র মিত্র হয়নি, হলে ভালো হতো। দেশের অবস্থা নিয়ে পিতা পুত্রের মিটিং হতো। ছেলের কাছে শুনতেন সে ঢাকায় কি দেখে এসেছে, তিনি বলতেন পিরোজপুরে কি হচ্ছে। এই ছোট্ট মফস্বল শহরে অনেক কিছুই হচ্ছে। ভবিষ্যতে ভয়ঙ্কর সব ঘটনা এখানেও ঘটতে পারে। ট্রেজারিতে 1 কোটি টাকার মতো আছে। 15 জন আর্মড ব্যাটালিয়ন পুলিশের একটা দল ট্রেজারি পাহারা দেয়। পুলিশের এই দল আসে বরিশাল থেকে, 1 মাস থাকে। অন্য এক দল আসে, তখন পুরনো দল ফিরে যায়। দীর্ঘদিনের ব্যবস্থা। এই ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আইনশৃঙ্খলা যেদিন ভাঙবে সেদিন সব কিছু ভাঙবে। ট্রেজারি লুট হয়ে যাবে। পিরোজপুর মহকুমার প্রধান ব্যক্তি সিএসপি মুহিবুল্লাহ, সাব ডিভিশনাল অফিসার, সিন্ধু প্রদেশের লোক। তার স্থান হবে কোথায়? যদি শত শত মানুষ এসে এসডিওর বাংলো ঘেরাও করে বলে এই পশ্চিম পাকিস্তানিটাকে আমাদের হাতে তুলে দাও, তখন তিনি কি করবেন? তার পুলিশ বাহিনী দিয়ে এসডিও মুহিবুল্লাহ সাহেবকে রক্ষা করবেন, নাকি এক পাশে দাঁড়িয়ে দেখবেন কি করে অসহায় একজন মানুষকে ধরে নিয়ে যায়? তার ভূমিকা কি হবে? পুলিশ বাহিনী কি তখন তার কথা শুনবে? রাষ্ট্রীয় শৃঙ্খলা যখন ভেঙে পড়ে তখন তার প্রথম ধাক্কা এসে লাগে পুলিশ বাহিনীতে। কর্তৃত্ব ভেঙে পড়ে, তখন আর হুকুম চলে না। হুকুমবিহীন পুলিশ বাহিনী কোনো বাহিনী না। এই অঞ্চলে অন্য এক ধরনের উপদ্রবও আছে। এই উপদ্রবের নাম নকশাল উপদ্রব। একদল ছেলে নকশাল নাম নিয়ে গ্রামে গঞ্জে ডাকাতি করে বেড়ায়। এই দলের প্রধান ছেলেটির নাম ফজলু। সে তার দলবল নিয়ে গা ঢাকা দিয়েছিল। সুযোগ বুঝে সে দর্শন দিয়েছে। বিশেষ ভঙ্গিমায় প্রকাশ্যে হাঁটাহাঁটি করছে। তিনি গোপন খবর পেয়েছেন তার লক্ষ্য ট্রেজারির দিকে। ফয়জুর রহমান সাহেব ক্ষেতের কাজ বন্ধ করলেন। হঠাৎ তার খানিকটা অস্থির লাগছে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন হলো এই সমস্যা তার হয়েছে। বেলা বাড়তে থাকে, তার অস্থিরতা বাড়তে থাকে। অস্থিরতা তীব্র হয় সন্ধ্যাবেলা। সন্ধ্যার পর থেকে আবার অস্থিরতা কমতে থাকে। এটা কি কোনো শারীরিক অসুখ নাকি মনের সমস্যা? সরকারি হাসপাতালের সিভিল সার্জন সিরাজ সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করলে হয়। তিনি প্রতিদিনই আসেন। যখন আসেন তখন আর অস্থিরতার বিষয়টা নিয়ে আলাপ করার কথা মনে থাকে না। সিরাজ সাহেব অতি ভদ্রলোক, অতি সরল। তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলেই এক ধরনের ভরসা পাওয়া যায়। মনে হয় দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো কিছু ঘটেনি। ভদ্রলোকের শরীর যেমন ভারী, গলার স্বরও ভারী। তিনি কথা বলেন গলা নামিয়ে। প্রতিটি শব্দ এমনভাবে উচ্চারণ করেন যে মনে গেঁথে যায়। এসডিপিও সাহেব, শোনেন, আপনি আমি অর্থাৎ আমরা যারা পিরোজপুরে মোটামুটি আন্দামান টাইপ জায়গায় পড়ে আছি তাদের অবস্থাটা বুঝতে পারছেন? তারা আছে আল্লাহর খাস রহমতের তালিকায়। বুঝিয়ে বলি, পাকিস্তানি মিলিটারি মারামারি কাটাকাটি করতে থাকবে বড় বড় শহরে। তারা বিগ সিটি সামলাতেই এখন ব্যস্ত। তারপর যাবে ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর সাব ডিভিশন। তার আগেই খেল খতম। কিভাবে খেল খতম? যা ঘটার ঘটে যাবে, হয় পাকিস্তান না হয় বাংলাদেশ। মাঝামাঝি ধরনের কিছু হবার সম্ভাবনাও আছে, লুজ ফেডারেশন টাইপ। কিংবা ধরেন আমেরিকার মতো ইউনাইটেড স্টেটস অফ পাকিস্তান, যেখানে বাংলাদেশ একটা রাষ্ট্র, পাঞ্জাব একটা, সিন্ধু, বেলুচিস্তান। বুঝেছেন? বোঝার চেষ্টা করছি। পাকিস্তানিরা খুব মারামারি কাটাকাটি যে করতে পারবে তাও না। জাতিসংঘ আছে না, বড় বড় রাষ্ট্র আছে। রাশিয়ার পদগর্ণী যদি এক ধমক দেয়, ইয়াহিয়ার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে।
সেই পায়খানা বন্ধ করা ডাক্তারের সাধ্য না। বোতলের ছিপি ব্যবহার করা ছাড়া উপায় নেই। আচ্ছা, মনে করেন কেউ কোনো ধমক ধামক দিল না, তারপরেও 1000 মাইল দূর থেকে উড়ে এসে যুদ্ধ করা? হ্যাঁ, যুদ্ধ এত সহজ না। যুদ্ধ কি মামার বাড়ির উঠানে ডাঙ্গুলি খেলা? যত সহজ সমাধানের কথা আপনি বলছেন তত সহজ আমার কাছে মনে হচ্ছে না। আপনার কাছে জটিল মনে হচ্ছে? জি। আপনি তো ধর্মবিশ্বাসী মানুষ, কোরআন শরীফ বিশ্বাস করেন? কি বলেন? কোরআন শরীফ বিশ্বাস করব না মানে? পাক কোরআনে সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়াছি। কাজেই আমাদের কি হবে না হবে সব আগে থেকেই ঠিক করা। যা আগে থেকে ঠিক করা তা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ আছে? না, লাভ নেই। যা হবার তা হবে। তারপরেও আমরা নিশ্চয়ই হাত পা কোলে নিয়ে বসে থাকব না। কি করবেন? বিপদের জন্যে তৈরি হব। কিভাবে? মিলিটারি আসবে মেশিন গান, রকেট লঞ্চার নিয়ে, আর আপনারা যুদ্ধ করবেন 100 বছরের পুরনো 303 রাইফেল দিয়ে। ওদের আছে যুদ্ধের ট্রেনিং, আর আপনাদের ট্রেনিং হলো চোরের পিছনে দৌড় দেয়া। মাথা থেকে সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলুন। ভাবিকে ভালো করে চা বানাতে বলুন। চা খেতে খেতে গল্প করব। খামাখা দুশ্চিন্তা করে ব্লাড প্রেশার বাড়াবেন না। ডু ফুর্তি। ফয়জুর রহমান সাহেব বাগানে রাখা বালতিতে হাত ধুলেন। ইরা পেছনে পেছনে আসছে, পানি খেতে চায় হয়তো। তিনি বালতি নিচু করে ধরলেন। বালতিতে মুখ ঢুকিয়ে চুমুক দিয়ে পানি খাচ্ছে ইরা। গরু, ভেড়া, ছাগল সবাই চুমুক দিয়ে পানি খায়, অথচ কুকুর শ্রেণী পানি খায় জিভ ডুবিয়ে। এর মানে কি? বড় ছেলেকে কি ব্যাপারটা জিজ্ঞেস করবেন? সে দিন রাত বই পড়ে, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই সে জানে। তাছাড়া এ ধরনের টুকটাক কথাবার্তা দিয়ে সম্পর্ক স্বাভাবিক হবার পথ তৈরি হবে। তিনি লক্ষ্য করলেন বড় ছেলের হাতে চায়ের কাপ। সে চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে আছে। এই অবস্থাতেই চায়ের কাপে চুমুক দিচ্ছে। এর মানে কি? তিনি ছেলের দৃষ্টি আকর্ষণের জন্যে গলা খাকারি দিলেন। ছেলে চমকে তার দিকে তাকালো। ছেলের চোখ দেখেই মনে হচ্ছে সে ভয় পাচ্ছে, জড়সড় হয়ে গেছে। ভয় পাবার কি আছে? তিনি বললেন, কি করছিস? কিছু না। চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে আছিস কেন? ছেলে জবাব দিল না। বিব্রত ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে। বাবার সামনে থেকে চলে যেতে পারলে সে বাঁচে, অথচ তার কিছুক্ষণ কথা বলতে ইচ্ছা হচ্ছে। তিনি বললেন, স্বরূপকাঠির একটা লোক আছে, তার নাকি জিন সাধনা। সে ঘরের ভেতর জিন নামাতে পারে। সেই জিন কথা বলে, মাথায় হাত দিয়ে দোয়া করে। ভাবছি লোকটাকে আনাই, দেখি ঘটনা কি। আনাবো? ছেলে আগ্রহের সঙ্গে বলল, জি আনান। কবে আনাবেন? ইচ্ছা করলে আজকেই আনা যায়, দেখি। তিনি লক্ষ্য করলেন উৎসাহ এবং উত্তেজনায় ছেলের চোখ চকচক করছে। ছেলে খুবই মজা পাচ্ছে। তিনি পুরনো প্রসঙ্গে ফিরে গেলেন। তিনি বললেন, চোখ বন্ধ করে সূর্যের দিকে তাকিয়েছিলি কেন? তার ধারণা এইবার ছেলে প্রশ্নের জবাব দিবে। তাকে কিছুটা হলেও সহজ করা হয়েছে। তার ধারণা ঠিক হলো। ছেলে কথা বলতে শুরু করল। তিনি আগ্রহ নিয়ে শুনছেন। ছেলের কথা বলার মধ্যে মাস্টার মাস্টার ভাব আছে, যেন সে ক্লাসে বক্তৃতা দিচ্ছে। তার এই ছেলে কি ভবিষ্যতে মাস্টার হবে? সূর্যরশ্মি মানুষের শরীরে ভিটামিন ডি তৈরি করে। চোখ বন্ধ করে সূর্যের দিকে মুখ করে থাকলে চোখে ভিটামিন ডি তৈরি হয়। চোখ খোলা রাখা যাবে না, কারণ সূর্যরশ্মিতে আলট্রাভায়োলেট আছে, সেটা চোখের ক্ষতি করে।
আল্ট্রাভায়োলেট কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, হাই এনার্জি। আমি গ্রামে দেখেছি হিন্দু ব্রাহ্মণরা পুকুরে গোসলের সময় সূর্যের দিকে তাকিয়ে মন্ত্র পড়ে। তারা সূর্য মন্ত্র পাঠ করে, সূর্যের উপাসনা। আমি মন্ত্রটা জানি। তিনি বিস্মিত হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই সূর্য মন্ত্র জানিস? জি জানি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হাস্মি দিবাকারম। তিনি অবাক হয়ে বললেন, সূর্যমন্ত্র মুখস্থ করে বসে আছিস কেন? তুই মুসলমানের ছেলে। ছেলে লজ্জা পাচ্ছে। এই লজ্জা দেখতে ভালো লাগছে। আজ একদিনে অনেক কথা হয়ে গেছে, আরেকদিন জিজ্ঞেস করতে হবে ছেলে এই মন্ত্র কেন শিখেছে। ফাইজুর রহমান সাহেব সকালের নাস্তা শেষ করে পুলিশের পোশাক পরতে বসলেন। গত 2 দিন তিনি পোশাক পরেননি। আজ পোশাক পরার বিশেষ কারণ আছে। কারণটা গোপন, কাউকে এই বিষয়ে কিছু বলেননি। তার অফিস নিজের বাসাতেই, এসডিপিওর বাংলোর একটা কামরায় অফিস। খুবই পুরনো ব্যবস্থা। সিলিংয়ে বিশাল এক টানা পাখা। সরকারি খরচে একজন পাংখা পুলার আছে, তার নাম রশিদ। ফাইজুর রহমান সাহেব চেয়ারে বসা মাত্র পাংখা পুলার রশিদ দড়ি ধরে টানতে শুরু করে। তিনি অবশ্যই বলে দিয়েছেন পাখা টানতে হবে না, টেবিল ফ্যান আছে। তারপরেও রশিদ নিয়ম মতো কিছুক্ষণ পাখা টানে। এই পাখার বিষয়ে তার ছেলে মেয়েদের খুব আগ্রহ আছে। একদিন দেখেছেন তার মেজো মেয়ে শিখু পাংখার দড়ি ধরে ঝুলছে। হাতে টানা পাংখার ব্রিটিশ আমলের নিয়ম এখনো কেন এই জায়গায় চালু আছে এই ভেবে তিনি বিস্ময় বোধ করেন। রশিদ, জি স্যার। দেশের অবস্থা কেমন? অবস্থা ভালো স্যার। চারদিকে জয় বাংলা। জয় বাংলার বাইরে কিছু আছে? রশিদ চুপ করে আছে। জয় বাংলার বাইরে কিছু নিশ্চয়ই আছে। সেই কিছুটা সে এখন বলবে না, সময় মতো বলবে। রশিদ মাঝে মাঝে তাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর দেয়। ঘাটে নৌকা আছে রশিদ? জি স্যার। নৌকায় সুন্দর করে বিছানা করে রাখবে, কলসিতে পানি ভরে রাখবে। আমার ছেলেমেয়েরা যদি নৌকায় করে কোথাও যেতে চায় তাদের নিয়ে যাবে। জি স্যার। মহকুমার পুলিশ প্রধান একটা সরকারি নৌকা পান, বড় নৌকা। নৌকার মাঝিরাও সরকারি কর্মচারী। ফয়জুর রহমান সাহেবের ছেলে মেয়েদের এই নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর খুব শখ। এই কাজটা তিনি কখনোই করতে দেন না। আজ নিয়মের ব্যতিক্রম করলেন। ফয়জুর রহমান সাহেব ঘড়ির দিকে তাকালেন। সকাল 10:25। তিনি 11:30 বাজার অপেক্ষা করছেন। সময় কাটছে না। টেবিলে অনেক ফাইল আছে, ফাইল দেখতে ইচ্ছা করছে না। টিএ বিল করা যায়। গত মাসের টিএ বিল করা হয়নি। তবে এখন টিএ বিল করা অর্থহীন। কে দেবে বিল? তিনি ড্রয়ার খুলে 200 পৃষ্ঠার বাঁধানো খাতা বের করলেন। তিনি বেশ কিছুদিন হলো একটা রেডিও নাটক লেখার চেষ্টা করছেন। নাটকের নাম কত তারা আকাশে। এই নামকরণের একটা ইতিহাস আছে। তার সর্বকনিষ্ঠ সন্তান শাহিন এক রাতেই উঠানে বসেছিল। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, কত তারা আকাশে। তিনি ছেলের মুখে শুদ্ধ বাংলায় এই বাক্য শুনে মোহিত হলেন এবং তৎক্ষণাৎ ঠিক করলেন এই নামে একটা গল্প লিখবেন। গল্প না লিখে রেডিও নাটক লেখারও ইতিহাস আছে। রেডিও পাকিস্তান ঢাকার সহকারী প্রোগ্রাম প্রডিউসার বাহারুল হক সাহেবের বাড়ি পিরোজপুর। তার সঙ্গে ফয়জুর রহমান সাহেবের পরিচয় হয়েছে। বাহারুল হক সাহেব আশা দিয়েছেন নাটক ভালো হলে রেডিওতে প্রচারের চেষ্টা করবেন। ফয়জুর রহমান গভীর মনোযোগে 11:30 পর্যন্ত নাটক লিখলেন। কয়েকটা দৃশ্য বাদ দিলেন। নতুন যে দৃশ্যটা লিখলেন সেটি এতই আবেগময় যে লিখে শেষ করে তার চোখে পানি এসে গেল। তিনি চোখের পানি মুছে উঠে দাঁড়ালেন।
রশিদ অবাক হয়ে তাকিয়ে আছে। নতুন এসডিপিও সাহেবের অনেক ব্যাপারই তার কাছে অদ্ভুত মনে হয়। এই এসডিপিও সাহেব প্রায়ই কি যেন লেখেন, তখন তার চোখ দিয়ে পানি পড়ে। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এই ঘটনা তার জানতে ইচ্ছা করে। জানতে চাইলেই তো আর জানা যায় না। সে সামান্য পাংখা পুলার। পুলিশের কর্তার মনের রহস্য জানার তার সুযোগ কোথায়? এসডিও মহিবুল্লাহ তার বাংলোর বারান্দায় বেতের চেয়ারে বসেছিলেন। ফাইজুর রহমানকে আসতে দেখে তিনি ভুরু কুঁচকে তাকালেন। মহকুমা পুলিশ প্রধানের তার কাছে আসার একটাই অর্থ, আইন শৃঙ্খলা ঘটিত কোনো সমস্যা হয়েছে। সমস্যা হবেই। সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা এখন তার নেই। এসডিপিওকে ফুল পুলিশ ইউনিফর্মে দেখেও তিনি খানিকটা বিস্মিত। ফাইজুর রহমান সাহেব স্যালুট করলেন। মহিবুল্লাহ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং শান্ত গলায় বললেন, ইজ এনিথিং রং? ফাইজুর রহমান বললেন, স্যার, আপনাকে পিরোজপুর ছেড়ে চলে যেতে হবে। মহিবুল্লাহ চুপ করে রইলেন। স্যার, আমি হুলারহাটে লঞ্চ রেডি করে রেখেছি। লঞ্চ আপনাকে বরিশালে নিয়ে যাবে। বরিশালে আপনি নিরাপদে থাকবেন। চেষ্টা করবেন বরিশাল থেকে ঢাকা চলে যেতে, সেখান থেকে নিজের দেশে। বরিশাল যাবার পথেও তো আমাকে মেরে ফেলতে পারে। ট্রেজারির 15 জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সেই লঞ্চে যাচ্ছে। তাদের আমি আপনার নিরাপত্তার বিষয়টি বলেছি। তারা আপনার কথা শুনবে? জি স্যার, শুনবে। কখন যাব? এখন। আপনি এই চেয়ারটায় বসুন, আমি তৈরি হয়ে আসছি। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, জবাব ভেবেচিন্তে দেবেন। স্যার, প্রশ্ন করুন। আপনার লয়্যালটি কোন দিকে? পাকিস্তানের দিকে নাকি বিদ্রোহীদের দিকে? অবশ্যই বিদ্রোহীদের দিকে। তাহলে আমাকে পালিয়ে যেতে সাহায্য করছেন কেন? আচ্ছা থাক, এই প্রশ্নের জবাব দিতে হবে না। হুলারহাট লঞ্চ টার্মিনালে ফয়জুর রহমান সাহেব মহকুমা প্রধানকে বিদায় দিলেন। মহিবুল্লাহ লঞ্চে ওঠার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, ইউ আর এ ব্রাদার দ্যাট আই নেভার হ্যাড। রাত 9টা। কিছুক্ষণ আগে ফয়জুর রহমান সাহেব খবর পেয়েছেন মহিবুল্লাহ ঠিকমতো বরিশালে পৌঁছেছেন। আজ রাতেই রকেট স্টিমারে তার বরিশাল থেকে ঢাকা রওনা দেবার কথা। পিরোজপুরের রাস্তায় রাস্তায় জঙ্গি মিছিল। মিছিলের স্লোগান, ইয়া হিয়ার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। বিরুদ্ধে শব্দটা বরিশালের বিশেষ উচ্চারণে হয়েছে ব্রুদ্ধে। শুনতে অদ্ভুত লাগছে। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল আওয়ামী পার্টির অল্প বয়সী নেতা আলী হায়দার খান। ফয়জুর রহমান সাহেবের সঙ্গে এই মানুষটির বিশেষ সখ্য আছে। প্রায় রাতেই মিছিল শুরু হওয়ার আগে আগে তিনি এসডিপিওর বাংলোয় চা খেতে আসেন। সেখান থেকে যখন মিছিলে যান, তখন তার সঙ্গে এসডিপিও সাহেবের 2 ছেলেও থাকে। তারাও মহা উৎসাহে ইয়া হিয়ার বিরুদ্ধে আমরাও প্রস্তুত স্লোগান দেয়। তাদের হাতে থাকে বাবার ব্যক্তিগত .22 বোরের একটা রাইফেল। একটাই রাইফেল 2 জন হাত বদল করে। রাইফেল হাতে ছেলেদের দেখে তার মনে একই সঙ্গে আনন্দও হয় এবং শঙ্কাও হয়। আজ এসডিপিও সাহেবের 2 ছেলে মিছিলে যাচ্ছে না, কারণ আজ তাদের বাসায় জিন নামানো হবে। তাদের উৎসাহের কোনো সীমা নেই।